নমস্কার, আমার নাম রমণী রমন কর্মকার। এই হালাল বাজার পুলিশ হেডকোয়ার্টার্সে ডিটেকটিভ ডিপার্টমেন্টের একজন ইন্সপেক্টর। এটা হালাল বাজারের একটা ঘর 2 তলায় অবস্থিত। হালাল বাজার যে কুখ্যাত এটা তো সকলে জানে। এখন কয়েকদিন আগে হয়েছে কি, এইখানে একটা জবর কেলেঙ্কারি হয়ে গেছে। ঠিক এই রূপে 4 তলার একটা ঘরে একজন নকশা কিংবা আতঙ্কবাদী যাই হইতে পারে, তার জিজ্ঞাসাবাদ করা হইতেছে। হঠাৎ এই ঘরে করছে কি, জানলাটি একটা নিচে পড়ে গেছে। আর বললেন কিনা অবাধ অমানসব। আমরা অবশ্য কইছি ইটস এ কেস অফ সুইসাইড। ডিপার্টমেন্ট ইনকোয়ারি করে রিপোর্ট দিছে যে ঘটনাটা নিতান্ত অ্যাক্সিডেন্ট। তখন 2 রকমের কথা কওনের ফলে পাবলিকের মনে দ্বন্দ্ব দেখা দিছে, তারা খেপা উঠছে। ফলে বিক্ষোভ মিছিল সভা সমিতি লাগাতার চলতেই আছে। কাম কুম সব বন্ধ হইবার তো কাকে। এই যে ঘটনা দেখাছে হ্যাঁ মাল গুদামও কইতে পারে, যত সব সুর টাকায় গুন্ডা বদমাইশ অকল হইয়াই আমাকে কারবার। আমি আপনাকে সাবধান করে রাখবো, আইসকার যে নাটকটা হ্যাঁ লেখক কিন্তু সারা বড় হারামি, দাঁড়িয়ে ফু নকশাল কমিউনিস্ট আর গ্রুপ থিয়েটারের মতো এই সাধারণ পুলিশের উপর নাটক। আপনারা লক্ষ্য করে দেখবেন কথায় কথায় আমার কেমন বাম্বু দেবার চেষ্টা করবো। আপনারা কিছু মনে করবেন না। আরেকটা কথা, এই নাটকটা তিনি বাংলা করছে, তার ইচ্ছা ছিল যে নাটকের পাত্রপাত্র এই ঘটনাস্থল এই সবটাতে ডিরেক্টলি চিনা না যায়। মানে ইতালি মিলানো হইতে পারে, আবার ভারতের কলকাতাও হইতে পারে, ব্রিটিশ আমলের কলকাতা হইতে পারে, আবার 70 দশকের কলকাতা হইতে পারে, আবার আজকাল গান সব গান। আলটিমেটলি সব মিলামিশা নাটকটা একটা জমা কিছু হয়েছে আর কি, যা বদলের আপনারা বলবেন। আর কথা বাড়াইয়া কাম নাই। তাইলে এইটাই তোমার ফার্স্ট কেস না? রেকর্ডে আছে ভুল পাল্টানো তোমার পেশা নাকি নেশা। 2 বার ডাক্তার শাস্তি গিয়া ধরা পড়ছো, 1 বার সাজল আর্মি ক্যাপ্টেন, 3 বার সন্ন্যাসী, 1 বার ইঞ্জিনিয়ার। তাইলে সব মিলাইয়া হলো 2 1 3 3 3 6 1 7 8 9 10 মোট 11 বার। তাইলে আজকা তোমার দ্বাদশ রজনী। রজনী না দিবস? কিন্তু এটা নিশ্চয় লক্ষ্য করেছেন প্রত্যেকবারই আপনারা আমাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, প্রমাণের অভাবে বেকসুর খালাস। তাই দেখতেছি বারে বারে ঘুঘু তুমি খাইয়া যাও ধান, এইবার হালায় তোমার গতি পড়া। হ্যাঁ, বাঘ তো জীবনে মারতে পারবেন না, ঘুঘুই মারুন। তবে আমি কিন্তু মানহানির মামলা আনবো। একজন সৎ মানুষকে এভাবে হেনস্থা করা। রিপোর্টে আছে
তুমি একজন সাইকিয়াট্রিস্ট, একজন লেকচারার। বাংলায় বলুন, বাংলায় বাংলা। ও, ওখানে তোমার সরকারি কামকাজে বাংলা ভাষা ব্যবহার করতে হইব। আচ্ছা ঠিক আছে, সাইকিয়াট্রিস্ট মানে মনোরোগ বিশেষজ্ঞ, হ্যাঁ। লেকচারার মানে বক্তা। ভাষক ভাষক। আরে ওই একই হইল, একজন মনোরোগ বিশেষজ্ঞ, একজন ঠিক আছে, ভাষক। হ্যাঁ। তারপর পাটনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক। এইসব বক্স মানে ভুয়া পরিচয় দিয়া তুমি ব্যবসা চালাইতেছিলা, এর লেগে তোমার জেল হইতে পারে জানো? হ্যাঁ নিশ্চয়ই জানি, একজন সুস্থ স্বাভাবিক সাধারণ মানুষ যদি ভুয়া পরিচয় দেয় তবে সেটা নিশ্চয়ই অপরাধ। কিন্তু একজন পাগলের বেলাতে তো এই নিয়ম খাটে না। আজ আপনি নিশ্চয়ই স্বীকার করবেন আমি একজন প্রমাণিত পাগল, মানে সার্টিফাইড ম্যাড। জেল হাজতে তো মাত্র 11 বার, আমাকে না প্রায় 16 বার পাগলাগারদে যেতে হয়েছে। তাই তো? কারণ ওই একটাই, প্রত্যেকবারই নিজেকে একটা অন্য মানুষ বলে ভাবতে শুরু করি আর তারপর সেই ভূমিকাতেই অভিনয় করে যাই। একে কি বলে জানেন? হিস্ট্রিওনোম্যানিয়া। আরে জানি জানি, যার একটা হিস্টেরিয়া। জানেন না, কথাটা লাতিন শব্দ হিস্ট্রিওনিস থেকে এসেছে, উৎপত্তিগত অর্থ হলো অভিনেতা। আমি একজন অপেশাদার অভিনেতা, গ্রুপ থিয়েটারে অভিনয় করি। তবে আমার থিয়েটার লিভিং থিয়েটারও নয়, থার্ড থিয়েটারও নয়, আমার থিয়েটারের নাম হচ্ছে যে যাতাই। জানি জানি, এই নাটকটা দেখছি আমি। ওই সৌমিত্র বসুর লেখা। আরে গন্ধর্বটা সন্দর্ভ কে করছিল? একটা পুলিশের ক্যারেক্টার আছে, তা আমার থেকে পোশাক লইয়া গেছিল, তাই একটা ফ্রি পাস দিছিল। দারুণ মজার নাটক। আপনি কিছু জানেন না, আমি আমার থিয়েটারের কথা বলছি। আপনি যেটা বললেন সেটা তো একটা নাটকের নাম, যজাতীয়। যজাতিকে জানেন তো? কি জাতি? বলুন না, আপনি আমাদের ড্রামা ক্রিটিকদের থেকেও কম জানেন। এটা হচ্ছে আমাদের নিজস্ব বাঙালি রীতির থিয়েটার, যে যা তাই। বাস্তব জীবনে যে যা সেই ভূমিকাতেই অভিনয় করে যাও। আমার আর্টিস্টরা তো বুঝতেই পারে না যে তারা আমার নাটকে পার্ট করে চলেছে, ফলে আমাকে কোনো পেমেন্ট দিতে হয় না, স্যালারি গ্র্যান্টের জন্য অ্যাপ্লাইও করতে হয় না। আর করলেই বা কে দিচ্ছে? এখানে সিপিএম এর সঙ্গেও খাতির নেই, ওখানে কংগ্রেসের সঙ্গেও খাতির নেই, আর বিজেপির সঙ্গে তো কোনোদিন ছিলই না ভাই। রিপোর্টে আরো আছে। হ্যাঁ? আরে তুমি বলতো ওখানে খারাই আছো কেন? সব কে বসো। সরি সরি। তুমি একজন সাইকিয়াট্রিস্ট, সাইকিয়া, হ্যাঁ। রুগীর কাছ থেকে এক কনসালটেশন ফিস বাবদ 2000 টাকা করে চার্জ করছো। ভাই গো, কিছু বললেন ভাই? স্যার, এতে যা দাঁড়াবে রিটায়ারের পরেও তো আমরা এত টাকা পাবো। এই, যেটা। কেন, আপনাদের তো ভর্তুকি রয়েছে, ঘুষ ঘুষ এই, ভর্তুকি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমার কোয়ালিফিকেশন তা তোমার ফিস কি খুব বেশি বলে মনে হচ্ছে? এই তুমি তোমার কি কোয়ালিফিকেশন? শুনুন, গত 15টা বছর ধরে অঙ্গভঙ্গ কলিঙ্গের 10-10টা জঘন্য উন্মাদ আশ্রমে পাগলা গারদে আমি দিন কাটিয়েছি। কেন, খুঁটিয়ে খুঁটিয়ে পাগলদের স্টাডি করেছি। একবার খোঁজ নিয়ে দেখবেন, ওদের সঙ্গে শুয়েছি, বসেছি, থেকেছি, খেয়েছি, হেগেছি, মুতেছি, পেমেছি। আমার মতো জিনিয়াস পাবেন কোথাও? খোঁজ নিয়ে দেখুন না, যে কেসটার জন্য আমাকে ধরা হয়েছে না, সেক্ষেত্রে আমার ডায়াগনোসিস ছিল 7% কারেক্ট। আচ্ছা, কিন্তু ফিস তো চার্জ করছো 200%। সেটা ভালোর জন্যই করেছি। এই, এটা কি রকম? আচ্ছা, মোটা চার্জ করলে কি রোগের উপশম হয়? ওই তো, এটাকে কম চার্জ করলে সে বেচারি বিশেষতর বাড়ির লোকজন কি খুব খুশি হতো? হ্যাঁ? আচ্ছা, আমি যদি 500 টাকা করে চার্জ করতাম, ওরা মনে মনে কি বলতো? এ মা, কি ডাক্তার রে, কোনো কমবেন নয়, হাতুড়ে ফাতুড়ে হবে, পোশাক টাশাক কিচ্ছু নেই, মাছি তাড়ানো ডাক্তার। আর যেটা 2000 টাকা করে চার্জ করা, ব্যাস চক্ষু আবার চড়ক গাছ বলে, কে রে, কি ঘ্যাম ডাক্তার মাইনি, নিশ্চয়ই এমডি এমআরসিটি হবে। আহ, তোমার থিওরিটা তো দারুণ। আমার নয়, ফ্রয়েডিয়ান থিওরি, ফ্রয়েড। ও, জানি জানি, ওই কামসূত্রের লেখক তো। আপনি কিছু জানেন না, ফ্রয়েড কামসূত্রের লেখাতে মনস্তত্ত্ব বিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড বলেছেন, বি ইউ সিক, বি ইউ ইল, দ্য বেস্ট কিওর ইজ আ বিগ ফ্যাট পিল। বাংলায় মানেটা কি দাঁড়ালো? অসুখ করলে বিসুখ করলে সারবে কি সে? ডাক্তার ডাকবেন, বদ্যি ডাকবেন, মোটা মোটা ফিসে। এইবারে তোমার ভিজিটিং কার্ড হ্যাঁ। লেখা আছে অনন্ত চক্রবর্তী, মনোরোগ বিশেষজ্ঞ, পাটনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাষক। আমারে বুঝাইয়া ও, কও। প্রথমত আমি সত্যি সত্যি একজন ভাষক, মানে লেকচার। আমার বিষয় হচ্ছে অঙ্কন, অলঙ্করণ, মানে ফ্রি হ্যান্ড ড্রয়িং। বজরং শিল্পকলা মন্দিরে সান্ধ্য ক্লাসে শেখায়। ও করবো, কিন্তু এই যে লেখা আছে মনোরোগ বিশেষজ্ঞ, লেখা কিন্তু কমার পর না, হ দাঁড়ির আগে। হ দাঁড়ি। তাহলে কি? আচ্ছা, আপনি কি ব্যাকরণের নিয়ম কানুন, জ্যোতি চিহ্ন প্রয়োগ বিধি, মানে পাংচুয়েশন এসব জানেন না? ঠিক করে পড়ুন। অথবা অনন্ত চক্রবর্তী দাঁড়ি, তারপর আসছে মনোরোগ বিশেষজ্ঞ বোল্ড টাইপে। দেখুন, এই মনোরোগ বিশেষজ্ঞ কথাটা কিন্তু আমার স্বল্প পরিচয় নয়। বিশেষজ্ঞ হতে হলে যে পরীক্ষায় পাশ করা ডিগ্রিধারী বিশেষজ্ঞ হতে হবে তেমন কোনো কথা নেই। যেমন ধরুন, ভেজিটেরিয়ান মানে নিরামিষাশী, ফিলাটেলিস্ট মানে স্ট্যাম্প
কালেক্টর, এইসব হতে গেলে কোনো পরীক্ষা পাস করতে হয়, কোনো ডিগ্রি লাগে। তারপর ধরুন আমাদের এখানকার ভূত থিয়েটারের ডিরেক্টরদের কথা, এখানে কেউ আছেন নাকি ভাই? না নেই। এই যে এত বড় বড় ডিরেক্টর এত বড় বড় প্রোডাকশন করেছে, কোত্থেকে পাস করে এসেছে বলুন? তারপর পলিটিশিয়ান, ওখানে পাস করা মানে তো ডিসকোয়ালিফিকেশন, ওই রকমই মনোরম বিশেষজ্ঞ। কিন্তু এতে লেখা আছে পাটনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাষক। খানের পরে মানে মাস্টারি করি তো স্লিপ করে বেরিয়ে গেছে। একটু আগে তো উনি বললেন ব্যাকরণ জানেন, জ্যোতিরীতি প্রয়োগ জানেন, এখন দেখছি ঠিক ঠিক পড়তেই জানেন না। কি জানি না? প্রাক্তনের পর একটা কমা আছে, দেখেননি? ও একটা কমা আছে তো, ওভারলুক করছি। আপনি তো ওভারলুক করছেন, আর একটু নিরপরাধ দুঃখটারে জেলে যাইতে হইতো। তোমার নিশ্চয় মাথায় গন্ডগোল আছে। আচ্ছা, এই কমা দিয়া কি প্রমাণ হইব? কিছুই না, যে ব্যাকরণ জানে না তার কাছে কিছুই প্রমাণ করা থাকে না। আচ্ছা, আপনি মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি এসব পরীক্ষা পাস করছেন? না না, আমি কিন্তু আপনার সার্টিফিকেট দেখতে চাইবো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার শেষ করতে দিন। আমার তো শেষ হয়নি। কমা, কমার ভূমিকা কিন্তু কম নয়, বিরাট। প্রাক্তনের পর কমা থাকার মানে হচ্ছে গোটা ব্যাপারটার অর্থটাই তো পাল্টে যায়। কমার পর একজন পাঠক কি করে কি করে কি করে ভাই? ছোট্ট একটা শ্বাস দেয়। আর জ্যোতি তো ওটাতে কি হয় না, মনের ভাব, অভিব্যক্তিটা তো পাল্টে যেতে পারে। প্রাক্তনের পর কম আছে তো, এখানে আপনি ব্যঙ্গ বা উপহাসের একটা আভাস আনতে পারেন। যেমন ধরুন প্রাক্তন, পাটনা বিশ্ববিদ্যালয়ের ভাষা। তখন মাথাটা এইসব দাঁড়িয়ে বলতে পারেন প্রাক্তন পাটনা বিশ্ববিদ্যালয়ের ভাষা। আমার কথাটা এভাবে বলা যেতে পারে প্রাক্তন পাটনা বিশ্ববিদ্যালয়ের ভাষা। পাটনা বিশ্ববিদ্যালয়ের ভাষা এটা দুরকম অর্থ হতে পারে। একটা হচ্ছে কি ভাবো আমায় দেখলে হবে, খরচা আছে। একটা হচ্ছে হ্যাঁ, কোনো বুর্বক কালে এরকম সব কেউ বিশ্বাস করে। তার মানে আমি একটা বুর্বক? পুরো নয়, আমি আপনাকে ব্যাকরণ শেখাতে পারি, নামমাত্র কিছুটা ফি দিলেই চলবে। আপনি তো অনেকটা পেঁচিয়ে আছেন, কোথেকে শুরু করবো বলুন তো? আচ্ছা আচ্ছা, বাড়িতে আপনার ছোট ছোট ছেলে মেয়ে আছে? হ্যাঁ আছে, ছেলে আছে। কোন ক্লাসে পড়ে? 7-এ পড়ে। 7-এ বই হলে চলবে। প্রথমে দেখবেন ব্যঞ্জন সন্ধি, তারপর নত্য সত্য বিধান। বাড়ি গিয়ে বইটা খুলে মিলিয়ে দেখে নেবে। আপনার তো নত্য সত্য জ্ঞানই হয়নি ভাই। কি জ্ঞান হয় না? নত্য সত্য খুব সুন্দর করে ছড়ায় বলা আছে, শুনবেন? কথার মধ্যে আগে যদি কাউ রি এবং র মূর্ধন্য স পরে দন্তন্য থাকলেও মূর্ধন্য ন লিখে তুমি বাচ্চা চুপ করে দেবে। আরে কার শুনতে শোনাব? এদিকে রইল প্রতিমূর্তি রি র স, এদিকে দেখছো দন্তন্য খাড়া, মাঝখানে যদি অন্য বর্ণ দেওয়াল গুছিয়ে থাকে সে পারা, তবু দন্তন্য ন মূর্ধন্য ন হবে কোনটা? কান পেতে শুরু। যদি মাঝখানের স্বরবর্ণ ক বর্গ ক বর্গের ধ্বনি অন্তস্থ অ হ এসে বসে, মূর্ধন্য ন লাগাবে তখনই, মূর্ধন্য ন লাগাবে তখনই। সরকারি ব্যাকরণ, সরকারি ব্যাকরণ। কোন সরকার? কেন্দ্রীয় সরকার না আমাদের রাজ্য সরকার? পবিত্র সরকার। ঠিক আছে ঠিক আছে। এইটা ঠিক হয়েছে, তোমার একটা অভিনয় ম্যানিয়া আছে, ওই হিস্টোরিক্যাল ম্যানিয়া নাকি কইছিলাম। কিন্তু তুমি হাওয়ায় পাগলের অ্যাক্টিং করতেছো। আসলে তুমি আমার থেকে শিয়ানা। হ্যাঁ, আপনার থেকে শিয়ানা ঠিকই, কিন্তু আপনার মতো হয় না। একটা লোক নর্মাল ব্রেন নিয়ে পুলিশে জয়েন করলো, সে যদি ঠিক পুলিশের মতো পুলিশ হয়, মানে আপনার মতো, তাহলে তার ব্রেনটাও তো পাল্টাতে শুরু করে। শরীরের মধ্যে তার চিহ্নগুলো তো ফুটে ওঠে, ক্যানাইন দাঁতগুলো ঠোঁটের ফাঁক দিয়ে লম্বা হয়ে বেরিয়ে পড়ে, হাতের নখগুলো তীক্ষ্ণ হয়ে বেঁকে যায়, চোখটা হঠাৎ ঠিকরে ছিটকে বাইরে। ও ভালো কথা, আপনার চোখটা আমি একটু এক্সাম করে দেখবো, গ্লোকোমা আছে না লাকুনাস গুলো করে ডিপলি রুটেড হয়ে এই শালা, নস্কর হইতাছে। কি আশ্চর্য! দাঁড়াও, তোমার তোমার মন্দিরটা শেষ করি। কোথায় গেলেন ভাই? কোথায়? জবানবন্দি শেষ করতে পড়ে গেলেন। আচ্ছা, আপনি শেষ করবেন কেন? আমি টাইপ করে দিচ্ছি, পাস করা টাইপিস্ট 45 স্পিড। খারাপ খারাপ, নইলে হাতে হাত করা লাগাবো। পারবেন না, হাতে হাত করা লাগাতে পারবেন না। হাতে হাত করা লাগালে ভারতীয় দণ্ডবিধি 122 নং ধারা অনুযায়ী উল্টে আপনারা বিপদে পড়বেন। যদি কোনো সরকারি আধিকারিক মানসিক বিকারগ্রস্ত বা ভারসাম্যহীন কোনো ব্যক্তির উপর ডাক্তারি অনুমোদিত যন্ত্রপাতি ছাড়া এমন কোনো যন্ত্রপাতি
তার উপর প্রয়োগ করে, যার দ্বারা তার মানসিক ভারসাম্য আরো ব্যাহত হইবার সম্ভাবনা সৃষ্টি হয়, তাহা হইলে উক্ত সরকারি আধিকারিকের 10 হইতে 15 বছরের সশ্রম কারাবাস শাস্তি রূপে ধার্য হইবে। উহা ছাড়াও উক্ত সরকারি আধিকারিক চাকরি হইতে বরখাস্ত হইবেন এবং সেক্ষেত্রে তার প্রাপ্য পেনশন, গ্র্যাচুইটি ইত্যাদি ইত্যাদি পাওনা হইতেও বঞ্চিত হইবে। ওরে বাবা! স্যার কি বলছে শুনেছেন? বুম। বলছে বঞ্চিত হইবেন। আমি নেই। বুম বুম বুম। তুমি কি হবে আইনো কইলা খাইছো? গেলি হজম করে ফেলেছি। 20 বছরের পড়াশুনো কই পড়ছো? কেন করেছে পাগলা গারদে? পাগলা গারদে টিচার রেজিস্টার সপ্তাহে 3 দিন আইনের উপর লেকচার দিত। প্রাচীন ভারতের আইন ব্যবস্থা, মনুসংহিতা, ব্রিটিশ আধুনিক যুগের আইন ব্যবস্থা, ধর্মীয় আইন অনুশাসন, হাদিস ইত্যাদি ইত্যাদি পরীক্ষা প্রার্থনীয় অপ্রয়োজনীয়। আচ্ছা কও তো এইসব ইনফরমেশন তোমার বায়োডাটা লেখা নেই কি? না 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 আমি তো লয়ার হতে চাইনি। মক্কেলকে বাঁচাবার জন্য ঝুড়ি মিথ্যা কথা বলতে হয় না, ওটা আমার একদম পছন্দ নয়। খালি কথা আর কথা, কোনো অ্যাকশন নেই। কথা আর অ্যাকশন দুটো মিলেই তো থিয়েটার। তাই ওই জজের চেয়ারটা আমার বেশি পছন্দ। ওখানে বসে দুম করে রায় ধাচ্ছি, কারো 12টা বেজে যাচ্ছে, কারো 12:15। আমি তো আপনার মতো নিজে অভিযোগ আনবো, নিজে বিচার করবো, নিজে রায় দেবো, নিজে শাস্তি দেবো, নিজে সপর্দ করবো বা নিজে বেকসুর খালাস করে দেবো। তুমি কিন্তু ব্যাপক বারবারই শুরু করছো। আমি অনেক সহ্য করছি। সরি, ঠিক আছে সরি। আচ্ছা ভাইটা ভাই একটা কথা জিগাই, হ্যাঁ। কোনোদিন জজ শাসন নাই? না ভাই, সে সুযোগ জীবনে আসে নাই। জজের কাজ তো বেস্ট জব ইন দ্য ওয়ার্ল্ড। জজ হলে কিন্তু বন্ধ হতো না, নো রিটায়ারমেন্ট। আমার আপনার মতো গান্ডুরা দেখো বাহাদুর কি করতেছে? সত্যি আমি তো মাস্টার, পুলিশ নই। অকারণে খিস্তি খবরগুলো কেন বলছি? না না আপনি কেন হতে যাবেন, যেটা আমি বললাম আর কি। মানে আপনি না, মানে আমি, মানে আমার মতো সাধারণ মানুষজন যারা খেটে খাচ্ছে, তাদের বেলায় 58 বছর বয়স হলো তো চাকরি থেকে রিটায়ার। আপনার না, ওটা এখন 60, হ্যাঁ 60 বছর বয়স হলো তো চাকরি থেকে রিটায়ার করো। কেন তুমি বুড়ো হয়ে যাচ্ছ, তোমার কাজের ক্ষমতা কমে আসছে, মাথা তেমন করে কাজ করছে না। আর ওই বয়সেই একজন সাধারণ জজ প্রমোশন পে 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 হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে জজের বসছে। এটা কি করতেছো? এই শোনো, তুমি কিন্তু আদালত অবমাননার দায় করবা। আরেকটা চাপ। কথাটার মানে বুঝবার চেষ্টা করুন। একজন লেদ অপারেটরের কথাই ধরুন, লেদ অপারেটর সারাক্ষণ তো তার শরীরের উপর দিয়ে এরকম ঝাঁকুনি কাঁপুনি, তার মধ্যে দু একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট, ব্যাস কাম ফতে। একজন কয়লা খনি শ্রমিক খনির নিচে চাপা পড়ে মলো, আপদ গেল, কাঁধে তোলো, বলো হরি বলো। তার নইলে সিলিকসিসের কবলে ভয় হতে হতে 50-এ 75। আমাদের বাড়ির মেয়েদের কথা ভাবুন না, না তারা রিটায়ার করে না ঠিকই, কিন্তু যতই বয়স বাড়ে কাজের বোঝা বেড়ে চলে, পাওনা কমতে থাকে, অবশেষে শূন্যে বিলীন। কিন্তু জজ সাহেবরা যতই চিকন হচ্ছেন, যতই দুর্বল হচ্ছেন, যতই সূক্ষ্ম দেহধারী হচ্ছেন, ততই ওপরে আরো ওপরে। এটা মানে কাজ করে মন্দ হতো না। তোমাকে 50 বছরের সাজা, তোমাকে 30, তোমাকে 40, তোমাকে বেকসুর খালাস, কেস ডিসমিস। আর জজের জাজমেন্ট নিয়ে কেউ কোনো প্রশ্ন করলে লাগাও কন্টেম্পট অফ কোর্ট। একদম চুপ। কথা কইতে এসছি, চুপ করে দেখছো আমার মাথাটা কেমন করতেছে? ওইখানে গিয়ে আপনি তবে রাখো। আর একটা কথা কইবো তো যাও। কি আছে, গায়ে হাত দেবো না। গায়ে হাত দিলে আমি কামড়ে দেবো। কি কইলা? কামড়ে দেবো, কামড়ে দেবো। কাপড় দিবা? হ্যাঁ। মানে কারে কাপড় দিবা? মানে আপনাকে, আপনার গলার এইখানটা ভ্যাম্পায়ারের মতো কামড়ালে আপনি কিছুই করতে পারবেন না, এর নাম তো প্রমাণিত পাগল। ভারতীয় জন্মবিধি 122 নং খধারা মনে আছে, কোন ভারসাম্যহীন ব্যক্তির উপর শারীরিক বলপ্রয়োগ অথবা প্ররোচনা 6 হইতে 9 বৎসরের সশ্রম কারাবাস অথবা চাকরি হইতে। তুমি বইবা কি বইবা না? আমি কিন্তু তো সেই চেম্বার লুজ করতেছি। আরে তুমি মত না, ওখানে খালে কি যাবো? ওরে জোর কইরা বসো। কামড়ে দেবে স্যার, কামড়ালেই জ্বালাতাম। একটা কুকুর আমার এইখানে কামড়েছিল। এখন আমি যদি কাউকে কামড়াই তাহলে বুঝতেই পারছো এই কানে কামড়েছিল, আরে পাটা এই কানে না, এই কানে পাঁচুতে। রাইট পাঁচুতে অর্ধেকটা মাংস কমে নিয়ে চলে গেছিল। কুকুরটা তো মরে গেল। ভালো কথা, ভালো কথা। স্যার পাঁচুর মাংস খেলে কুকুর মরে যায়? আপনি পাঁচুর মাংস খেয়েছেন? আপনি তো বেঁচে রয়েছে, কিন্তু কুকুরটা তো মরে গেল আর আমি বেঁচে রইলুম। কিন্তু আমার মধ্যে জলাতঙ্কের জীবাণুকে মিশে করছে, যাকে কামড়াবো না। এই শালা কো পারে দাও।
আবার আরেকটা কেস এসে করো না, তাহলে দেখতে হবে না। তুই কইছো দেখছো আমার মাথাটা কাম করতেছে না। আরে নিজের ফুটপাতে আমার ফ্যাতলানো শরীরটা যখন ছটফট 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 করবে না, মনে হয় আমি কিন্তু মরার জন্য অনেকক্ষণ টাইম নেবো। আর চারদিক দিয়ে লোকজন এসে ভিড় করবে মজা দেখার জন্য, প্রেসের লোক, মিডিয়ার লোক, আজ খবর, আজ তক, CNN, ATN, প্রণয় রায়, নলিন সিং, বরখা দত্ত, বিনোদ দুয়া, করণ থাপার, আর আমি মৃত্যু পদযাত্রী। আমি চিৎকার করতে করতে বলবো, এসে দেখা যাও সুশীল সমাজ, এরা আমায় ঠেলে ফেলে দিয়েছে। প্লিজ লাভ দিও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। লাইবা সবাই কে যাবেন না তো ভাই? তবে তাহলে তো না ভাই। নেবে এবার হাত আমাকে বন্ধ করে দাও। তাহলে কিন্তু আমি সিঁড়ি দিয়ে গড়গড়িয়ে পড়ে যাবো। বাবা তো সব মামারও সব। হালা হালা দরজাটা বন্ধ করো। দরজাটা বন্ধ। ভাই দরজাটা বন্ধ করছেন কেন? এই দরজাটা খুলে রাখুন। সামনে ধরো। ও ভাই, ও ভাই দরজাটা খুলে রাখুন না। হ্যাঁ? আরে প্রবেশ প্রস্তাব হবে কি করে? কি আশ্চর্য, সব বুঝে গেছে, কিন্তু এবার একটা বলবে না। সামনে ভেঙে দাও। হ্যাঁ, জানলার বাইরে। দরজা বাইরে। আচ্ছা। তুমি এক কাম করো, তুমি ড্রয়ারটা খুলো। হ্যাঁ, এবার চাবিটা ড্রয়ারের মধ্যে রাখো। এইবার ড্রয়ারটা লক করো। চাবিটা গিল্লা ফেলো। ও, চাবিটা গিলা ফেলাও। আমি কি করতেছি বলতো? আমি কি আমার পাগল হয়ে গেলাম? আমার লং সার্ভিস ক্যারিয়ারে এইরকম টাইট শালা আমার কেউ দেয় নাই, কেউ না। তুমি নিজেরা ভাবতোটা কি? নিজেরে খুব পাগল মনে করো না? আমি হাতে তোমার থেকেও বড় পাগল, দেখো। আসেন, হাত মিলান, আমাদের উন্মাদ সংঘের মেম্বারশিপ গ্রহণ করেন। তাহলে তো আমি এখানে বসছি। না, তুমি বাইরে ফিরে যাও। আমি কিন্তু আপনাকে সাহায্য করতে পারি। এই শুনো, তুমি এক কাম করো। তুমি সিঁড়ির সাথে খাও। হ্যাঁ। আমি তোর পোকাটা দেখাচ্ছি পারি। আর তুমি বলেন না তো, তোর খাইয়া খাইয়া বড়। আরে এত লোক ট্রেনের তলায় কাটা পড়ে, তুমি এনে কাটা করতে পারো না। শুনুন ভাই, যে সমস্ত নকশাল পণ্ডিতরা আপনি ধরে ধরে আনবেন না, ওদের স্বীকারোক্তি আদায়ের জন্য আমি আপনাকে সাহায্য করতে পারি। তুমি হালাই হাতে শিরা কাটটা মরতে পারো না। ও ভাই, মারবেন না, বড় বেদনা জাগে শুনে। শুনুন, যে সমস্ত ওই উগ্রপন্থীদের আপনি ধরে ধরে আনবেন না, ওদের এমন টেকনিকে ট্রেনিং করবো, আঘাতের কোনো চিহ্নই খুঁজে পাবে না। যা ইচ্ছা কর, তুই যা ইচ্ছা কর, আমি কেয়ার করি না, করি না। আমি না রেকটাম দিয়ে নাইট্রোগ্লিসারিন সাপোজিটরি ঢোকাতে পারি। তোমার পিছনে আমি রাস্তা আমার ঢুকাবো। আরে আস্তে আমার কথা, এটা কি আশ্চর্য? ও ভাই, আচ্ছা, এটা টয়লেট কোনটা বলতে? টয়লেট? কি আশ্চর্য? হ্যাঁ? হ্যাঁ? স্যার, জল। স্যার, সুপারিনটেন্ডেন্ট সাহেবের সঙ্গে আপনার দেখা করার কথা। অলরেডি 5 মিনিট লেট। 12টা বাইসা পাস আগে কইবা তো। ওদিকে কোথায় যাচ্ছে? সুপারের ঘর তো 5 তলা। উপরের 5 তলায় না নিচের 5 তলায়? উপরের 5 তলা। দেখছো, হারামির বেটা আমার 12টা বাজায় জানিয়ে গেছে। আমার মাথাটা ঘুরতাছে। চলো, তুমি আমার লগে লগে থাকবা। Wow.
মে আই কাম ইন স্যার? এই রাগ করবে না প্লিজ, আমি ভাই আমার কাগজপত্রগুলো নিয়ে যেতে এসেছি। কোথায় ঘাপটি মেরে লুকিয়ে আছেন মাইনি? প্রকাশিত হন, প্রকাশিত হন। কাউন্ট ডাউন কিন্তু 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. দেখেছে মাহি, কিন্তু আমারই চার্জশিট, ভিজিটিং কার্ড, চার্জশিট, প্রেসক্রিপশন, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। ফাড়ো 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 ফাড়ো। উইন্ডো ডিসপোজাল, বাতায়নিক নিষ্পত্তি। সায়োনারা, সায়োনারা, পাপবিহঙ্গি, সায়োনারা। দেখি তোমার কি কেস? বেটা পেটি কেস না। তুমি কোনো লালু প্রসাদ, সুখরাম, হর্ষদ মেহতা, গঙ্গার লক্ষ্মণ নিজের পক্ষে নরেন্দ্র মোদী হতে পারবি না। যাও, তোমার ছুটি। তোমার কি কেস দেখি? বাবা, টিজিং। তুই টিজিং করছো বুঝি? আমাকে এরকম করে? হ্যাঁ, তোর বাড়িতে মা বোন নেই? ঘরের বাইরে বেরিয়ে এলে নিজের ঘরে মা বোনদের কথা ভুলে যেতে হয় বুঝিস? আর কখনো এমন করবে না, এবারের মতো ছেড়ে দেবো। যাও। তোমার দেখি বাবা, প্রমোটার রাঘব গোয়াল, 7টা বাড়ি ধরাশায়ী করেছো। জানি তোমার কিছুই হবে না, তবুও তুমি এখানেই থাকো বহাল তবিয়তে। এবারে দেখি লকারে লুকিয়ে আছে কারা। কেউ পালাবার চেষ্টা করবে না, কেউ পালাবার চেষ্টা করবে না। তোমাদের শেষ বিচারের দিন আগত। ওই বাপরে, এতগুলো চার্জশিট। আচ্ছা, এই চার্জশিটগুলোতে আমি যদি আগুন ধরিয়ে দিই কেমন হয়? আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। হ্যাঁ, কেন? বারণ আছে। শম্ভুদা, বিজনদা, বাংলা মঞ্চে নবান্ন করতে গেলে আর মশাল জ্বালাতে পারতেন না। এখানে তুই হাজতে রাজনৈতিক বন্ধুদের মৃত্যু, তদন্তকারী ম্যাজিস্ট্রেটের রিপোর্ট। হ্যালো, ইন্সপেক্টর রমণী রমন কর্মকারের ঘর থেকে কথা বলছি। না না, আপনি কে বলছেন না বললে ওকে তো ফোনটা দিতে পারি না। কে? আচ্ছা আচ্ছা, কি সৌভাগ্য আমাদের। রমণী রমন, ইন্সপেক্টর বাতায়নিক নিষ্পত্তির কথা বলছেন। বাতায়নিক? না না না, কিছু না কিছু না। কোথেকে বলছেন বলুন তো? এই দেখেছো, আমার তো কথা ঠিক নেই। 4তলা থেকে তো। তা রমণীকে কেন চাইছিলেন? হ্যাঁ, একজন হাইকোর্টের রিটায়ার্ড জজ আসছেন আজকে। কেন? ওই হাইকোর্ট, হ্যাঁ, হাজতে রাজনৈতিক বন্ধুর মৃত্যুর ব্যাপার নয় তো? আর বাবা, যে নকশার ছেলেটা আপনার ঘরে জানলা দিয়ে পড়ে মারা গেল, হ্যাঁ, আবার যখন এনকোয়ারি হচ্ছে তখন নিশ্চয়ই ওরা আগের রিপোর্টে সন্তুষ্ট নয়। আপনার কাছে তাই খবর আছে? আর আমি তো প্রথমে ভেবেছিলাম গুজব, এখন তো দেখছি। আচ্ছা, সালারা কেমন হারামি বলুন তো? প্রথমে নিজেদের সুবিধা মতো একটা রিপোর্ট বানালো, এখন কোর্ট কাছারি হওয়াতে গাবড়ে গিয়ে পুরো ব্যাপারটাই পাল্টাতে চাইছে। হ্যাঁ, ওদের এরকম সুবুদ্ধির উদয় হলো কেন বলুন তো? হ্যাঁ, এতকাল তো আইন কানুনকে বৃদ্ধাঙ্গুষ্টে দেখিয়ে এসেছে, তাই তো বলছি। এইবার হারালো পঙ্গা ফাটবো। রমণী আমার হেসে কুটি পাটি, এ বাবা, হাত দিয়ে কেমন একটা বিশ্রী মুদ্রা করলো। হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি, শোনো রমণী রমন,
চারতলার বাজারের নিষ্পত্তি বলছেন তুমি তো হাসবে, এদিকে ওরার সুপারের বলে কাপড়ে চোপড়ে। ওকে মেরুদণ্ডটা সুতার ইচ্ছা চলতে কর, 2খান নতুন ইউনিফর্ম আমি পাঠাই দেব। না না না, এবারে আমি হাসছি, আগে রমণী হাসছি। সত্যি কথা বলতে কি, আপনি আপনার সুপার ক্রিমিনাল বস যদি ফেসে যান তাহলে আমরা কালীঘাটে পুজো দেবো। তাই রেগে গেলেন নাকি? না না, আপনার সঙ্গে দেখা বলে আমি আপনাকে বুঝিয়ে বলবো, কিন্তু এখন বলুন তো রমণীকে কেন চাইছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ, আছে আছে, সব আছে। আপনার জবানবন্দি টন্দি সব। যে জজ সাহেব আসছেন তার আসার আগে আপনাকে একটু তৈরি হয়ে দিতে হবে তো। আপনি আপনার ওই সুপারিনটেন্ডেন্ট ক্রিমিনাল বস জজ সাহেব চিনি কিনা? বিলক্ষণ চিনি। ও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ওর নাম মনোজ মোহন মহাপাত্র, হাইকোর্টের নাম জাস্টিস মহাপাজি। কোনোদিন নাম শোনেননি? এবারে শুনবেন। ওরা দুইটা পুরে ডুববে মরুক, তারপর দুইজন সাইডটা দিন। কি বললো রমণী? বললো আপনারা দুটোতে পুরে ডুবে মরুন, তারপর দুজনকে চেটে দিন গোপাল ভাঁড়ের মতো। খুব রেগে গেছে। আপনার জন্য প্রমোশনটা আটকে রয়েছে। আপনার চাকরিতেও খেতে পারবে না, কিন্তু বদলি আপনাকে করে ছাড়বে। কোথায় বদলি করবে? ওই সুন্দরবনে জল পুলিশে টুলিশে ছেলে দেবে বোধ হয়। হ্যাঁ বাবা, জলদস্যুদের যে দৌরাত্ম ওখানে, প্রাণ হাতে মুখে নিয়ে এসএলআর ধরে ট্রলারে বসে ডিউটি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলছি। শোনো রমণী, চারতলার পাতায় নিষ্পত্তি বলছেন আমাদের দুজনকে কাছে পেলে আইসান ঘুষি মারবেন না, যে থোতা মুখ ভোতা করে দেবে। ওরে ভাইকে দে, ও যদি আমার মুষ্টাঘাত করে তাইলে ওরা আমি মুষ্টাঘাত মারু। রমণী খুব রেগে গেছে, এবার রাখছি ভাই। হ্যাঁ 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 হ্যাঁ। হরিপদ, তুমি আমার ফাইলগুলো নিয়ে আসো। আমি আমার ঘর থেকে একটা টেলিফোন করে যাইতেছি। বলেন আপনার লেগটা কি করতে আরি? ভালো স্ট্যাচু নাকি? আমি আমার কাগজপত্রগুলো নিয়ে যেতে এসেছি। নিকালো! আমার উপর ডাকতে ধরবেন না মাইনি। I said get out! পাগলা গারদ নাকি? সবাই কেমন ভূতগ্রস্ত উন্মাদ, এদিকে একটা লোক ঘূর্ণ হয়ে ঘুরঘুর করে দাপিয়ে বেড়াচ্ছে। গদগদ? Who is গদগদ? কে গদগদ করতেছে? He's গদগদ! আমার সঙ্গে দেখা নিয়ে কেন? বাবা, লোকটা রাগে একেবারে পাগলা কুকুরের মতো করছে। বলছে আপনাকে সামনে পেলে আইসান ঘুষি মারবেন না, যে থোতা মুখ ভোঁতা করে দেবে। কেডা? বাবা, দেখা পাননি এখনো? লোকটা তো রাগে এবারে ফুঁসছে। বলছে আপনাকে সামনে পেলে মুখের ওপর প্লাস্টিক সার্জারি করিয়ে ছাড়বে শালা। আরে কোন হালাই কইতাছে? এই যে আপনার টপ বস, নকশালদের রক্তে রঞ্জিত যার হাত, সেই গুপ্ত সাহেবের ছেলা ইন্সপেক্টর, কি নাম জানো? রুনু রায়। এইবার নামটা বেশি, রুনু রায়। ওই লোকটাই যে আপনাকে খুঁজে বেড়াচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। লাফ মারার জায়গা পাও নাই। এই হারামিটা আমার বন্ধু লোক। বন্ধু লোক হলে কি হবে? আপনি আগেই জেনে গেলেন, সচেতন হয়ে গেলেন, সতর্ক হয়ে গেলেন। দেখা হলে ডাক করবেন। ডাক কি? ডাক জানেন না? ভালো বক্সাররা যেমন করে, আপনি আমার ঘুষি মারবেন।
হয়ে গেল ওরে ধরে আনো রাইট স্যার আরে আমার ফাইল আরে আরে আমার চার্জশিট গুলো কই হ্যাঁ সব হ্যাঁ। এই দাদা হ্যাঁ চারতলার ইন্সপেক্টর সাহেব। এই শুনো হ্যাঁ। তুমি তুমি ঘুরে দেখবা মরো চারতলার ইন্সপেক্টর সাহেব আপনাকে খুঁজছে আরে কোথায় বাইরে দাঁড়িয়ে এসে গেছে। আরে আইসেন মিস্টার রায় আপনার কথাই হইতেছিল আরে একটা বদমাইশ কমপ্লিট পাগল কয় কি আপনার আগে দেখা হইলে আপনি নাকি আমারে কেমন যেন একটা যার যার ভাব নিয়ে লোকটা ঘরে ঢুকলো। আচ্ছা বলে আপনার সঙ্গে আর সুপারিনটেন্ডেন্ট সাহেবের সঙ্গে এক্ষুনি জরুরি দরকার। আচ্ছা যার ভাব মনে হলো ঠিক তাই স্যার। গুড মর্নিং। গুড মর্নিং গুড মর্নিং আচ্ছা আপনি কি আমার সাথে তাতে কিছু হয়েছে নাকি? কই কিছু না থাক হাত ঘষছেন, আত্মবিশ্বাসের অভাব। আমি বলছি আপনার কোনো আচ্ছা ভাই, আপনাকে কি এর আগে কোথাও দেখেছি? আমার কথা মনে হয় না। হ্যাঁ, আমি যখন রাজনৈতিক নেতাকে চিনতাম সেরকম হাত ঘষাতো না। ওর সঙ্গে তুলনা করে আমি আপনাকে খাটো করতে চাইছি না। ওরা কিরকম ভণ্ড বদমাইশ সেটা আপনি ভালো করে জানেন। ওর চাইতে সে হাত ঘষাতো। ওর সঙ্গে তুলনা করছি বলে আপনি কিছু মনে করলেন না। আমি বলছি যে ওই তো একটা পয়লা নম্বরে হারামি, মিথ্যাবাদী, ঠক, জোচ্চোর, আমাকে নয় ওই লোকটাকে চরিত্রহীন, ঠিক আপনার মতো হ্যাঁ হাত ঘষাতো। শুনুন আপনার একটা মানে আচ্ছা, আপনার কোনো ভাই কি এখানে চাকরি করে? না। প্রভাতা, মুখ লাগালে সকল কি ক্যারেক্টারটা পাল্টে যায়? একটা লোককে দিয়ে দুটো পাঠ করাচ্ছিস, কি আশ্চর্য! আরে এই পার্টটা যে করবে ঠিক ছিল না। হ্যাঁ। সে এখন হায়দ্রাবাদ। হ্যাঁ। বেগা সিরিয়ালে শুটিং হবে। ঠিক আছে, আছি ঘরে। বিয়োদা হ্যাঁ। সৌমিত্রের জন্য কোনো অসুবিধা আছে এই, দেখ, 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 দাদা, খাইতে করিস না। এত শরীর ধকল। আচ্ছা ওই এক টিফিন ডিম সেদ্ধ পাউরুটি কথা হ্যাঁ, কলসতে 17 ইঞ্চি পেতে শোয়া, মশা, কচুয়া, গ্রুপ থিয়েটার। এ থেকে শুনছি ওই হায়দ্রাবাদই ভালো। অনেক ভালো এই যে বলছি না, হাত করছেন এই অবিরাম হাত মাস্টারও নিরাপত্তা বোধের অভাব, অল্প বয়সের কোনো ঘটনা থেকে সংজ্ঞাত নির্বীর্যতার লক্ষণ। আপনার নিয়মিত বীর্য চর্চা করা উচিত। দয়া করে আমার প্রশ্নের উত্তরটা দিন আমি শেষবারের মতো জিজ্ঞাসা করছি আমি কার সঙ্গে কথা বলে ধন্য হচ্ছি জানতে পারি কি আমার নাম জাস্টিস মনোজ মোহন মহাপাত্র, হাইকোর্টের রিটায়ার্ড জজ। এই মারিয়েছে মারিয়েছে? আপনি কি সেই জজ সাহেব? পূর্বতন ভাষক, রামমোহন বিশ্ববিদ্যালয়ের দুটো কমা একটা দাঁড়ি যথেষ্ট থাকবে। স্যার আপনি এত তাড়াতাড়ি আসবেন ভাবিনি স্যার, স্যার আপনাকে অতর্কিত ধরে ফেলাই তোমার উদ্দেশ্য কি? চুপসে গেলেন নাকি? না না মোটেই না মোটেই না স্যার এইখানে বসুন স্যার। আচ্ছা, কোটটা দিন স্যার, নিন। কোটটা নিন, যথাস্তরে রাখুন। ওটা আমার কোটি না। হ্যাঁ, সুপারিনটেন্ডেন্ট সাহেবকে ডাকুন তো, দেখুন শুরু করে দেবো। স্যার ওনার ঘরে চলুন না ঘরটা অনেক বেশি কমফোর্টেবল এসি ফিট করা এই ঘটনাতেই তো সেই জঘন্য ঘটনাটা ঘটেছিল। কোন ঘটনাটা বলছেন কোন ঘটনা? আমি নকশালপন্থী কেসের কথাটা বলছি। এই ঘরে তাহলে এখানে বসা যাক। ঠিক আছে শোনো সুপারিনটেন্ডেন্ট সাহেবকে গিয়ে বলো তুমি যেন এক্ষুনি এ ঘরে চলে যাও আসেন যত তাড়াতাড়ি সম্ভব এমনকি সম্ভব না হলে এমনকি সম্ভব না হোক ইয়েস স্যার। হ্যাঁ এই শোনো 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 মামুন বাবুটা ফোন করে বলছি ফাইলগুলো যেন নিয়ে আসে
স্যার আপনি নিশ্চয়ই সব সাক্ষী সব তারপর স্টেটমেন্ট এইগুলো দেখতে চাইবেন না ওগুলোর কোনো দরকার নেই, আমার সঙ্গেই সব রয়েছে। কে কি ব্যাপার কি এত জরুরি কিসে ওপরে কাকে ছেড়ে এলাম জানো? যে খানকির ছেলেটা গোয়েন্দাকে কিডন্যাপ করেছিল, আর একটু হলে কবুল করছিল। এমন সময় তোমারই মদ না মদিনা তার কেলি উপস্থিত দিল সব কমপ্লেট করে। স্যার আমি দুঃখিত, শুনুন। ও হ্যাঁ, আসার সময় দেখলাম রমণী ফার্স্ট এড দিতে যাচ্ছে, মুখের বালিটা একেবারে কালশিটে পড়ে গেছে। হ্যাঁ তুমি নাকি ওকে ঘুষি মেরেছ? পারবো না, আরে আমাকে প্যাক দিচ্ছিল। এক নিচ্ছিল তো খ্যাট করে উঠলেই করতে। আরে পুলিশ কখনো পুলিশকে প্যারা প্যারানোর লোকের অভাব। আমাকে আবার নতুন করে সব শুরু করতে হবে। স্যার কিছু মনে করবেন না। না পুলিশ একটু কেউ করবে না। ঠিক ঠিকই তো। না তো কত জোড়া চোখ আমাদের উপর নজর রাখছে, প্রেসের পুত্তারা শুকে বেড়াচ্ছে কখন কোথায় কি করছি। একটু বেফাস কিছু বললেই ঝাঁপিয়ে পড়বে শালারা। তাই যা করার ঠান্ডা মাথায় করতে হবে। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। একমত তো হতেই হবে। উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। যথেষ্ট এই চ্যাংরামি করছে আমার সঙ্গে। আমি আপনার সহকর্মীটিকে কঠোরভাবে ভর্ৎসনা করেছি। আমি লক্ষ্য করেছি উনি যেন এরকম অবদমিত যৌন সংকটে ভুগছেন, আর সেই জন্য ক্রমাগত মানসিক হস্তমৈথুন করে যাচ্ছেন। কেউ যদি বিচার দায়িত্ব নিয়ে তাকে সঠিক পথে চালনা করতে পারে। মাল্টিকে জাস্টিস মনোজ মোহন মহাপাত্র, সেটা আবার কি? হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। সেটা কি? হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। এই মারিয়েছে। এও মারিয়েছি। ওই বিষয়টা নিয়ে একটু তদন্ত করতে এসেছি। স্যার আপনি আসবেন জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি আসবেন সেটা ভাবিনি। ন্যাংটো অবস্থা ধরে ফেলেছি। প্যান্ট পরানোর সময় পাননি। কই? ছেড়ে দিন, ছেড়ে দিন, বাজে কথা ছেড়ে দিন। আসল প্রসঙ্গে আসা যাক। জিজ্ঞাসাবাদের রিপোর্ট যেটা আমাদের হাতে আছে তার পৃষ্ঠা নম্বর 25, 26, 27 অমুক তারিখে। না, তারিখের কোনো প্রয়োজন নেই। সন্ধ্যেবেলা একজন নকশবন্দি রেল কর্মচারীকে এই ঘরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। দুটি নাশকতামূলক কাজের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এক, মালদা স্টেশনের দার্জিলিং মেলে কামরায় বোমা রাখা। 2, মালদার কৃষি মেলায় বোমা বিস্ফোরণের ফলে 17 জন নিরপরাধ ব্যক্তির প্রাণহানি। তবে ভালো করে ভেবে দেখুন সুপারিনটেন্ডেন্ট, রিপোর্টে লেখা আছে আপনি নাকি বলেছিলেন এই লোকটিকে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে। আপনি বলেছিলেন। হ্যাঁ স্যার, ওই প্রথমে বলেছিলাম, পরে কথাটা আমি উইথড্র করে দিই। Good. প্রথমে এখান থেকে কেসটা আমার শুরু করা যেত, তাই তো? আমার বাড়ি এখনো, প্লিজ বসুন। মধ্যরাত্রে নকশবন্দির সাইকোমেডিক্যাল অথবা মেডিকেল সাইকোলজিক্যাল টার্মে যাকে র্যাপটাস বলা হয় তার দ্বারা আক্রান্ত হয়। এই র্যাপটাস দ্বারা আক্রান্ত হয়েছে খোলা জানলা দিয়ে নিচে লাফ দেয়, ফলত নিচের ফুটপাতের উপর আছড়ে পড়ে তার দেহ এবং সঙ্গে সঙ্গেই মৃত্যু। এক্স্যাক্টলি। যা দেখতে হবে যে র্যাপটাস রোগটা আসলে কি। এ বিষয়ে বাঁধুন কিন্তু মুখটা খুলে যাবে। ফরাসি নাম বাঁধুন। তার প্রামাণ্য গ্রন্থে বলেছেন র্যাপটাস হচ্ছে একজন সুস্থ মানুষের আত্মহননের মানসিক প্রচেষ্টা, যেখানে সে পৌঁছে কোনো হিংস্র বা ভয়ঙ্কর শারীরিক প্ররোচনার ফল। তাই হবে বলে মনে দেখতে হবে হচ্ছে। আমাদের নকশালপন্থীদের ক্ষেত্রে এই ধরনের কোনো প্ররোচনা ছিল কি না। আপনি এই ঘরে ঢোকার পর থেকে যা যা ঘটতে শুরু করেছিল আমরা সেগুলোকে পরপর সাজাবো। আমার ঢোকার পর হ্যাঁ, আপনি আপনার সেই হিংস্র ভয়ঙ্কর নাটকীয় আবির্ভাব আরেকবার অভিনয় করে দেখাতে চান। হিংস্র ভারতীয় নাটকীয় যে আবির্ভাবের ফলে লোকটা র্যাপটাসে আক্রান্ত হলো। না 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 না, আমার ঢোকার তো কোনো প্রশ্নই ওঠে না। আমার একজন জুনিয়র এ ঘরে ঢুকেছিল। এটা কি বলবেন? সিনিয়ররা জুনিয়রের উপর দোষ চাপিয়ে নিজেকে বাঁচাতে চাইছেন। না, no, it's a moral and unethical too. কিন্তু দেখুন স্যার, স্বীকারোক্তি আদায়ের ক্ষেত্রে আমাদের এরকম কিছু কিছু করতেই হয়। আপনার মতামত কে জানতে চাইলেন? এক্স্যাক্টলি। আপনাকে জিজ্ঞাসা করা হলে উত্তর দেবেন। আপনি বসুন, আপনি বলুন। হ্যাঁ, নকশালপন্থীটি এই চেয়ারে বসেছিল। ঠিক আছে, আমি নকশালপন্থী পাঠটা করছি, আপনি বলুন। আমার একজন জুনিয়র কলিগ। ঠিক আছে, আমি আর এখানে ঢুকি। তাই বলুন। ঘরে ঢুকুন। I see.
দেখো হে বাবু, আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করো না। এটা ভদ্র ব্যাপার হয়ে গেল। আপনি কেন বুঝতে চাইছেন না? এটা হচ্ছে ঘটনার তথ্য ভিত্তিক পুনর্নির্মাণ, ডকুড্রামা। ধরে নিন সামনে ক্যামেরা, ঠিক যা বলেছিলেন তাই বলবেন, যেভাবে বলেছিলেন সেভাবেই বলবেন। অ্যাক্টিং করার চেষ্টা করবেন না। দিন বলুন। স্যার সেদিনের মতো বলুন না। তা চুপ কর, দেখছো না চলছি। তোমাকে প্রথমা বাবা থেকে বলেছে? আছে তো, নিয়ে নিন না স্যার। হ্যাঁ সারা বেটার মার বাচ্চা। বলুন, আমি তো জামি মাত্র। যাবি? হ্যাঁ সারা বেটার মার বাচ্চা, আর একবার মিথ্যে কথা বলেছিস তো তোর পেছনে আমি গরম লোহার রড ঢোকাবো। পেছনে গরম লোহার রড আপনাকে নয় স্যার, মানে হামেশাই আপনারা ঢুকিয়ে থাকেন। এগুলো বলেছিলাম। তারপর আমাদের কাছে অকাট্য প্রমাণ আছে। মালদা স্টেশনে ট্রেনে আমরা 2 টাইম ওভারে গেছিলি। আপনাদের কাছে প্রমাণ ছিল নিশ্চয়ই? না না, তা থাকবে কেন? সে কি না থাকে তো বলবেন কেন? দেখ, এরকম কথাই তো রায় বলছিল, এরকম ব্লাফ তো আমাদের হামেশাই দিতে হয়। এক্স্যাক্টলি, চমৎকার। সন্দেহ আমাদের গোড়া থেকে ছিল স্যার। আমাদের কাছে খবর ছিল মালদা রেল কর্মচারীদের মধ্যে ওই ছিল একমাত্র নকশা। সুতরাং ধরেই নেওয়া যেতে পারে ট্রেনের কামরায় বোমাটা ওই রেখেছে। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু জলের মতো স্পষ্ট। তাহলে এখানে নিশ্চয়ই প্রমাণিত যে একজন রেল স্টেশনে একজন রেল কর্মচারী বোমা রাখতে পারে। তাহলে এর থেকে আমরা কি ধরে নিতে পারি? আদালতে যদি কোনো বোমা বিস্ফোরণ হয়, তাহলে বোমাটা রেখেছিল নিশ্চয়ই কোনো উকিল কিংবা ব্যারিস্টার কিংবা অ্যাডভোকেট। কৃষি ব্যাংকে যদি বোমা ফাটে, তাহলে বোমাটা রেখেছিল নিশ্চয়ই একজন কৃষক অথবা ব্যাংকের কেরানি বা একটি গরু। শহীদ মিনারে বোমা ফাটলে কার কাজ? বলবো স্যার, নিশ্চয়ই বলবে শহীদের কাজ। অকাট্য যুক্তি। শুনুন মশাইরা, আমি এখানে অপরাধ বিজ্ঞান বিষয়ে কোনো বাদকর্ম করতে আসিনি। এসেছি একটা সিরিয়াস বিষয় তদন্ত করতে, সুতরাং আমাকে সেটাই চালিয়ে যেতে দিন। বলা হচ্ছে নকশালপন্থীটি এইসব অভিযোগকে কোন রকম পাত্তা না দিয়ে অবিশ্বাসে হাসি হাসতে লাগলো। কথাটা কে বলেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আমি বলেছি। বেশ, তাহলে দেখা যাচ্ছে লোকটা অবিশ্বাসে হাসি হাসছিল। ঠিক টুর্নামেন্ট পরেই আসে, এ বিষয়ে সন্দেহ করার কোনো কারণ নেই যে চাকরি খোয়াবার ভয়ে র্যাপটাস রক্ত ওর মধ্যে চলছে। দাঁড়ান, ব্যাপারটা শেষ পর্যন্ত কি দাঁড়ালো তাহলে দেখা যাক। প্রথমে অবিশ্বাসে হাসি হাসলো, তারপর চাকরি খোয়াবার ভয়ে কাপড়ে চোপড়ে হেগে দিল, তারপর জানলা দিয়ে ঝাঁপিয়ে পড়লো। তাহলে ভয়টা দেখেছিল কে? ভেরি ফ্রেন্ডলি। আরে বাবা, যে কোনো দেশের পুলিশকে ডিউটি করতে গিয়ে এরকম ছোটখাটো জঘন্য কাজ করতে হয়। Yes. সেই জন্যই তাদের রাখা। Right. যে হঠাৎ করে ধোয়া তুলসী পাতা সাবজেক্ট। Always ওয়েলকাম। ভয় দেখাবার যন্ত্রপাতিগুলো কে ব্যবহার করেছিল? স্বীকার করুন। আচ্ছা, ব্যাপারটা আমি ঘুরিয়ে বলছি। আপনারা দুজনে ওকে ভয় দেখালেন, রেলের বড় কর্তাকে জানিয়ে দেবেন সে একজন নকশাল, সুতরাং রুল 5 চাকরি না। আর এসব শুনে আশঙ্কায় জানলা দিয়ে ঠিক কক্ষুনি নয়। স্যার আপনি একটু ভুল করছেন। আমি তো স্যার ঘর থেকে বেরিয়ে গেলাম। তুমি তো আবার ঘরে ফিরে এলে। তো এলাম। বাহ, নাটক চমৎকার। তারপর এই সময় স্যার হ্যাঁ, আমরা সেই কৌশলটা করলাম। কোন কৌশলটা? স্যার আপনার একটা কল এসেছে খুব জরুরি। আপনার একটা কল এসেছে খুব জরুরি। স্যার আমি আসছি। গ্র্যান্ট। এই কোথায়? কি পাইনি? ঠিক আছে। এক্ষুনি কলকাতা। তুই এসব করছিস বুঝি? ভালো। কলকাতা থেকে একটা ফোন। ফোন। এক্ষুনি ফোন থেকে একটা কলকাতায় এসেছে। রাজ করালেন তো? স্যার রাজ এমনই পারফর্ম করলো, আপনি ব্যাপারটা ধরতে পারছি। কেন? নিন এবার সিদ্ধি
করে বলুন। এই যে ঠিক আছে, তোর সোয়াদের বান্ধবী ও গ্রুপ থিয়েটার না, এটা পার্টি করে। আগে হ্যাঁ বাহ, মেয়ে এসে গেছে, পালা জমে গেছে। তোর সোয়াদের বান্ধবী ওই বেশ্যা মেয়ে ছেলেটা পার্টি করে, গ্রুপ থিয়েটার করে, আবার বেশ্যাবৃত্তিও করে নাকি? ইয়ে মাইনি, এই লোক বিচার গাছা খিস্তি খাস্তা না দিলে না আমরা জিনিসটা ও হ্যাঁ, সৃষ্টি করে যান। আপনাদের অকুপেশনাল হ্যাজার্ড তো, মেধা সৃষ্টি করে যান। তোর সোয়াদের বান্ধবী শালা শুয়া সেসব স্বীকার করেছে যে রিজার্ভ ব্যাংকে বোমা বিস্ফোরণের জন্য ওই দায়ী। শুনেও কি বললো? এদিকে পড়লো। আচ্ছা। এটা সত্যি একবার আংশি হুম। মাত্রা সিগারেট নিয়ে ধরা। তারপর সিগারেটটা খেতে খেতে জানলা দিয়ে লাফিয়ে পড়লো। নো নো না ঠিক তো করে নয় কিন্তু প্রথম এনকোয়ারি ম্যাজিস্ট্রেট এই কথাটা আপনি বলেছিলেন। তা অবশ্য পরে অবশ্য বলেছেন না কোন ঠাসা দেখা যেত, কোন ঠাসা কেন? আসলে ও যে অ্যালিবাই দিয়েছিল সেটা মিথ্যা প্রমাণ হয়ে গিয়েছে। অ্যালিবাই দিয়েছিল ঘটনার দিন রাত্রে বহরমপুরের রবীন্দ্র ভবনেও একটা নাটক দেখেছি। Right. তা আমি বললাম তোমার এই অ্যালিবাই তো ঠিকছে না বাবু। তার মানে ওর কোনো সাক্ষী ছিল না? না, ও বলেছিল ছিল। কিন্তু আপনারা তো ওর কথা বিশ্বাসই করেননি। অনেকটা সেরকম। হ্যাঁ, এসবের আর দরকারটা কি? আসল কথা তো আপনি ম্যাজিস্ট্রেটকে বলেই দিয়েছেন। ও যে জানলা দিয়ে ঝাঁপ দিল সেটাই তো তার অপরাধের চরম স্বীকারোক্তি। খাঁটি কথা স্যার। এর কয়েক সপ্তাহ পরে আপনি রেডিও সাক্ষাৎকারে বলেছেন স্বাভাবিকভাবে বেচারি রেল কর্মচারীদের বিরুদ্ধে তেমন কোনো সাক্ষ্য প্রমাণ আমাদের হাতে ছিল না। না ছিল না। হ্যাঁ এবং আপনি ইন্সপেক্টর মুনমুন রায়, আগে। আপনি সাংবাদিক সম্মেলনে বলেছেন লোকটা কিন্তু ভালো ছিল। হ্যাঁ স্যার বলেছিলাম, আসলে ব্যাপারটা এমন জায়গায় চলে গেল না। হ্যাঁ, আমার তো তাই মনে হয় এমন জায়গায় চলে গেল। স্যার আমরা একটা কৌশলগত ভুল করেছিলাম। একটা ভুল। আপনারা একজন স্বাধীন নাগরিককে গ্রেপ্তার করলেন, নির্ধারিত সময় বেশি সময় তাকে আটক রাখলেন, তারপর তার পিলে চমকে দিয়ে বললেন আপনাদের হাতে অকট্য প্রমাণ আছে, মালদা স্টেশনে দার্জিলিং মেলে কামরায় বোমাটা ওই রেখেছিল। পরে অবশ্য বললেন আপনাদের হাতে কোনো প্রমাণই ছিল না। তারপর তার চাকরি খবর ভয় দেখালেন। বহরমপুরে রবীন্দ্র ভবনে তার নাটক দেখবার তিনজন সাক্ষী থাকা সত্ত্বেও আপনারা বললেন তার এই অ্যালিবাই ঠিকছে না। তারপরে সুন্দর সাজানো চিত্রনাট্যটি শেষ করলেন অপূর্ব একটি সংবাদ দিয়ে যে তার বান্ধবী স্বীকার করেছে কলকাতার রিজার্ভ ব্যাংকে বোমা বিস্ফোরণের জন্য সেই দায়ী। সেই দায়ী তো এই তাই আহা, ওই গ্রুপ থিয়েটার মেয়েটা পার্টি করে কোন থিয়েটার মেয়েটা কিন্তু স্বীকার করলো রিজার্ভ ব্যাংকে বোমাটা ওই রেখেছিল। না না, এটা তো আমাদের বানানো চমৎকার চমৎকার কল্পনা শক্তি। তাহলে এই কথা আশ্চর্য হওয়ার কোনো কারণ থাকতে পারে কি? আপনাদের উদ্ভট বানানো গল্প আর অভিযোগের ঠেলায় র্যাপটা স্রোতটার মধ্যে চড় করে ভাসতে থাকে এবং তাকে জানলা দিয়ে নিচে লাফিয়ে পড়তে প্ররোচিত করে। এই আমি আপনাদের সাতটা বলে দিচ্ছি, আপনাদের 12টা বেজে গেছে। ওই লোকটিকে আত্মহত্যা প্ররোচিত করবার অভিযোগে আপনারা অভিযুক্ত হবেন। স্যার স্যার আপনি নিজে স্বীকার করেছেন আমাদের কাজ হচ্ছে অভিযুক্তকে জেরা জিজ্ঞাসা করা। Right. সে কাজে একটু আধটু জোর জুলুম তো খুবই স্বাভাবিক। একটু আধটু তো নয়, এ তো এক ধরনের ধারাবাহিক সাইকোলজিক্যাল টর্চার এবং তার সমর্থনে পরবর্তীকালে উল্টো পাল্টা এবং নির্জলা মিথ্যা ভাষণ। কিন্তু স্যার আত্মহত্যার সময় আমরা তো কেউ ঘরেই ছিলাম না। আপনি কনস্টেবলকে জিজ্ঞেস করুন। আগে হ্যাঁ স্যার, লোকটা যখন ছাপায় তখন এরা দুজনেই হ্যাঁ ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। তাতে কি প্রমাণিত হলো? কথাটা তো কেমন মদনের মতো হয়ে গেল। তখন থেকে খালি মদন মদন বলছি, মদন আমার বাবার নাম। সরি, আমি জানতাম না মদন আপনার বাবার নাম। কিন্তু আপনি একটা রেস্টুরেন্টে একটা বোমা রেখে চলে গেলেন, কিছুক্ষণ পর বোমাটা ফাটলো, তাহলে আপনাকে নির্দোষ বলে ধরতে হবে, কেননা বোমা ফাটার সময় আপনি সেখানে ছিলেন না। ঠিকই ঠিকই, এটা হচ্ছে প্রথমবারের সাক্ষ্য। কনস্টেবল দ্বিতীয়বারের সাক্ষ্যের কথা বলছে। সেটা কিরকম? এই দ্বিতীয় সাক্ষ্য কোন দ্বিতীয় সাক্ষ্যের কথা বলছি বলুন তো? বুঝে থাকো। স্যার সেকেন্ড টাইম দেখে And find it out immediately. এটা আমার কি আছে কি আছে দেখছি কি আছে বলো। এটা তো প্রথমবারের সাক্ষ্য, যেটা দ্বিতীয়বার করে নেওয়া হলো, তাহলে দ্বিতীয় সাক্ষ্য কোথায় গেল? ভালো করে খুঁজে দেখ। পেয়ে গেছি স্যার, দ্বিতীয় সাক্ষ্য। তাহলে প্রথমবার যে সাক্ষ্যটা নেওয়া হয়েছিল সেটা পাল্টানো হয়েছে। একটু আধটু ক্রম সংশোধন আছে। ক্রম ভ্রম হ্যাঁ প্রথম সাক্ষ্যতে ছিল প্রায় মধ্যরাত্রি পর্যন্ত আমরা জেরা জিজ্ঞাসা চালিয়ে গেছি। পরে ওটা আমরা পাল্টে রাত্রি 8টা করে তাহলে দিয়েছি। ঘড়ির কাঁটাকে উল্টো দিকে 4 ঘন্টা ঘুরিয়ে দিচ্ছেন, তাই তো? হ্যাঁ স্যার, ওই সব যাওয়ার সময়টা ছাড়া গেল না, কারণ ওটা তো
বাইরের অনেকে দেখে ফেলেছিল। স্যার, এর ফলে এটা প্রমাণিত হবে আমাদের মিথ্যে উল্টো পাল্টা জেরা জুলুমের যে কৌশল, ওটাই ওর আত্মহত্যার মূল কারণ নয়। কারণ জেরা এবং ছাপ দেওয়ার মধ্যে 4 ঘন্টার একটা গ্যাপ থেকে যাচ্ছে। আর এই 4 ঘন্টা সময় তার সুস্থ মানসিক ভারসাম্য ফিরে পাওয়ার পক্ষে যথেষ্ট। এই তো স্যার লেখা রয়েছে, কি লেখা আছে? প্রাথমিক মানসিক অবস্থা অবসন্ন। অবসন্নতার পর নকশালটা তা ধীরে ধীরে তার প্রফুল্লতাকে ফিরে পাচ্ছে। প্রফুল্লতাকে কোনো লিডার নাকি? তা প্রফুল্লতা। ও প্রফুল্লতাকে ফিরে পাচ্ছিল, তা প্রফুল্ল দাদাকে ফিরে পাচ্ছিল বলছেন? সরি সরি এই সময় তার বান্ধবী সে মেয়েটি ওর মন থেকে দূরে আরো দূরে সরে যাচ্ছে। মেয়েটিকে সে ঘৃণা করতে শুরু করেছিল। ও তখন স্বাভাবিকভাবে ভাবছিল, হ্যাঁ রে, আমাদের পার্টির মধ্যে পুলিশ এবং শাসক পার্টির চরেরা কিভাবে অনুপ্রবেশ করেছে। ঠিক তাই। যেহেতু বান্ধবীকেও ঘৃণা করতে শুরু করেছে, সেই জন্য আপনাদের উল্টো পাল্টা জেরা জিজ্ঞাসা ওকে এতটুকু বিচলিত করতে পারেন। ঠিক স্যার, ঠিক ঠিক স্যার। তাহলে মিথ্যা কথাগুলো বড় দরকার কি ছিল? একটা নাড়া তো খেয়েছিল। নাড়া খেয়েছিল। কে নাড়া খেয়েছিল দেখা যাক। ইন্সপেক্টর রুল রায়, এবং অচিরেই তার মুখ হাসিতে ভরে গেল। কার স্টেটমেন্ট? আমার স্টেটমেন্টটা দেখুন। আর মুখে মুখে অদ্ভুত এক প্রশান্তি। মিলিয়ে তাহলে ঝাঁপ দিল কেন সেটাও বলে দিন। আমাদের সাক্ষের কি হলো? ল্যাপটপ। সাক্ষের মূল ভিত্তি হলো ল্যাপটপ। প্রত্যেকে, এমনকি প্রথমে ইনকোয়ারি ম্যাজিস্ট্রেট পর্যন্ত রিপোর্টে লিখলেন, বেচারা শেষ পর্যন্ত ল্যাপটপের অপ্রতিরোধ আক্রমণে আত্মহত্যার পথকেই বেছে নিতে বাধ্য হয়েছিল। এখন আপনারা সেই থিওরিটাকেই ল্যাং মারছেন। তাহলে এখন আমরা কি করবো স্যার? স্যার তাহলে তো আমরা শেষ হয়ে যাবো স্যার। স্যার, আপনি আমাদের পথ দেখান। আমাকে এখানে কেন পাঠানো হয়েছে? কেন? পুলিশের ভাবমূর্তি বলে তো কিছুই অবশিষ্ট নেই। তার থেকে যতটুকু পারি চেষ্টা করে উদ্ধার করি, এই আর কি। তার মানে মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী চান আপনাদের দুজনকেই কঠোরতম শাস্তি দিয়ে প্রশাসনের সৎ এবং নিরপেক্ষ ভাবমূর্তি ফিরিয়ে আনা হোক। বুঝেছি। তার মানে ওরা আমাদের বড়ি পটা করবে, তাই তো? দেশের স্বার্থে করেছি, এদের জন্য যা লড়িয়ে দিয়েছি স্যার। জানার জন্য ওরা থোড়াই কেয়ার করে। মনে রাখবেন এটা রাজনীতি। ওরা যা বলেছে আমরা তাই তো করেছি স্যার। ওরা আপনাদের এই কথা বলেছেন তো, এমন একটা ভয়ঙ্কর আবহাওয়া তৈরি করো যার দোহাই পেড়ে আর দমনমূলক ক্ষমতা আয়ত্ত করতে পারি। হ্যাঁ স্যার, ওরা এইরকমই বলে আর আমাদের দিয়ে সেই রকম কাজও করিয়ে নেয়। আমাদের সুন্দর দেশটা নর্দমার নোংরা ক্লিনিকিতে ভরে যাচ্ছে। সমাজ ভেঙে পড়ছে। কিছু একটা করতে হবে। রাষ্ট্রের হাত শক্ত করো। ঠিক ঠিক। স্যার, আমরা ভুল করছি। ওরা হাতে দমন করো গুন্ডা বদমাইশ, বেকার, হকার, মাতাল, ড্রাগ এডিক্ট, মিটিং মিছিল, বিক্ষোভ, জঙ্গি ইউনিয়নগুলিতে অনুপ্রবেশ করো, জঙ্গি কর্মীদের তালিকা তৈরি করো, বিপজ্জনক ব্যক্তিদের জেলে ভরো, লাঠি চালাও, গুলি চালাও, বাস ছেড়। সবই চলছিল ঠিকঠাক। হঠাৎ একটা দুটো ঘটনার পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। কেউ হয়তো মারা গেল গুলিতে, কেউ হাজতে। তখন জনরোষ ফেটে পড়ে। 70 দশক পড়তো, এখনো তেমন পড়ে না। এখন ওই তেহলকা.com মানবাধিকার কমিশন একটু চেঁচামেচি করে, শাস্তি চায় দোষীদের। তখন রাষ্ট্র কি করবে? দু একটা মাথা নামিয়ে দেয়, তুলে ধরে দৃষ্টান্ত স্বরূপ প্রশাসনের সৎ এবং নিরপেক্ষ ভাবমূর্তি। তোমাদের দুটি মাথা সেই রকম। এখন আমার কাছে পরামর্শ চাইছো? হ্যাঁ স্যার। নিষ্ক্রান্ত হও। তোমরা দুটিতে নিষ্ক্রান্ত। তোমাদের জীবন জীবিকা সব শেষ। তোমাদের ছেলে মেয়েরা তোমাদের মুখে থুতু দেবে, তোমাদের বউরে তোমাদের স্বামী বলতে ঘৃণা করবে। স্যার, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তোমরা সমাজে অচ্যুত হয়ে বেঁচে থাকবে। আপনি প্রথম থেকেই আমাদের টার্গেট করেছিলেন। কি সাংঘাতিক লোক মাইনে আপনি। তোমাদের জালিয়াতি তোমাদের পতনের কারণ। তোমায় বলেছি আমরা চিত্রনাট্য লেখা ফিল্ম ডিরেক্টরের কাজ। না, এমন সাজাবো না, দেখে নেবে। দেখছো তোমার এই চিত্রনাট্যটা আলিগঞ্জ কেন? ওই শুধু হায়দ্রাবাদেও বিকবে না। এই অপমান সহ্য করে কি করে বেঁচে থাকবেন ইন্সপেক্টর রুল রায়? আপনার মা, বন্ধু বান্ধব, সহকর্মীদের কাছে আপনি হাস্যকর মার হয়ে বেঁচে থাকবেন। ঠিক বলেছে, ঠিক বলেছে। হারামি নমুনি নমন হার সাম্য হারিয়ে ভাঁড়ের মতো হাসছে। কি কাঁদে? কাঁদে নাকি? এই অপমানের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। এই এই
কে কথা বলে যায়? মাধুরী, মাধুরী, কি মাধুরী দীক্ষিত? আমার ভাই। ভাই নাটক দেখতেছেন কোথায় বসে? কোন রোদে? হ্যাঁ? মাধুরী, মাধুরী। এবার তোমাদের মধ্যে র্যাপটা সবটা চড়চড় করে মাথা চাড়া দিচ্ছে। হ্যাঁ স্যার, আপনার তীক্ষ্ণ আইনি বুদ্ধির প্রয়োজন হবে ধর্মাবতার। পিন্ডি, আপনার তীক্ষ্ণ আইনি বুদ্ধির সাহায্যে আমরা একটা নতুন অপাঠ্য নিশ্চিত স্টেটমেন্ট তৈরি করবো। ঘোড়ার ডিম। আমাদের সাথে 3 নম্বর এডিশন। বেশ, শেষ চেষ্টা করে দেখা যাক। ভেবে আসুন ইন্সপেক্টর টুটুল রায়। হ্যাঁ, তাহলে কি ঠিক করলে? থাকছেন না যাচ্ছেন? আর বোধহয় যাওয়া হলো না রে। তোর জন্যই তো পারলাম না যেতে। যা, জল নিয়ে আয়, যা। স্যার, প্রথমত যা বলা হয়েছে তা না বলা যাবে না। রাইট। সুতরাং তুমি কে? তুমি দ্য ইন্সপেক্টর রুনু রায়। এবং আমি কে? আমি না দেবী নিয়োগী, অথবা আমাদের আদেশক্রমে অন্য কেউ ওই নকশালটার সঙ্গে একটু আধটু জোরচুরি করেছিলাম। Good. তাহলে এইখান থেকে কেসটা আবার শুরু করা যেতে পারে, তাই তো? সুপারিনটেন্ডেন্ট, ওই নকশালবন্দি বন্ধুটিকে হ্যারাস করার জন্য আপনি নিশ্চয়ই মনস্তাপে ভুগছিলেন। অনুশোচনা। সেদিন আপনার ডান হাতটা আপনি মানে স্বাভাবিকভাবেই নকশালবন্দি বন্ধুটির বাঁ কাঁধটা স্পর্শ করলো। না, মনে পড়ছে না। পিতৃস্নেহের অভিব্যক্তি। হ্যাঁ স্যার, আমি দেখলাম। দেখলেন? উনি হ্যাঁ, নকশালটার খাদে হাত রাখলেন। আপনি দেখলেন? দেখলাম। আর আপনি ইন্সপেক্টর রুনু রায় নকশালবন্দি বন্ধুটির গালে আস্তে করে চাপড় দিলেন। না না, কখনো না। দুষ্টু মিষ্টি করে একটু মারলেন না? এবার কিন্তু আপনাকে হতাশ করতে বাধ্য হবো বর্দা। স্যার, স্যার, কিন্তু আমি কখনোই ওকে গালে বলি না। হ্যাঁ, হতাশ আপনি আমায় যথেষ্ট করেছেন। কারণ কি জানেন? কারণ ওই লোকটি একজন রেল কর্মচারী ছিল এবং নকশালবন্দি ছিল। আপনার ক্ষেত্রে তাৎপর্যটা কি বলুন তো? আচ্ছা, কি বলুন তো? ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, ভাবনায় আদিন ফুটে বেরোলো কিছু। আরে ছোটবেলায় আপনার একটা খেলনা ট্রেন ছিল না, চাবি দিয়ে দম দেওয়া, ক্যাট 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 খেলনা ট্রেন ছিল, তবে ওই রকম ক্যাট 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 নয়, রুক রুক ভক ভক করে ধোঁয়া বেরোতো। হক হক। হুস, হুস, কেমন শব্দ করে ট্রেনটা চলতো? না, ওরকম না, ওরকম না। তাহলে তাহলে বাহ, I love train. স্যার, ছেলেবেলায় আমারও একটা ট্রেন ছিল। কেমন শব্দ করে চলতো? ওই যে গিজা খাই, গিজা খাই, গিজা খাই, গিজা খাই, গিজা খাই, গিজা খাই। হ্যাঁ, তাই তো। আরে আমি কি করে জানবো? গিজা খাই, গিজা খাই, গিজা খাই, গিজা খাই, গিজা খাই, গিজা খাই। অপূর্ব, আপনাদের চোখ দুটো কেমন জ্বলজ্বল করে উঠলো। আপনাদের মনের অবচেতন থেকে ছোট্টবেলাকার সেই ট্রেনের স্মৃতি জেগে উঠেছিল। ওই লোকটির জন্য দরদ ছাড়া অন্য কোনো অনুভূতি কি সম্ভব ছিল? তাই ওর কাঁধে, ওর গালে হাত দিয়ে আপনারা সেই অনুভূতিতে প্রকাশ করতে চাইছিলেন আর কি। হ্যাঁ স্যার, আমি দেখলাম। দেখলেন? রায় সাহেব নকশালটার গালে আলতো করে মারলেন। আপনি দেখলেন? দেখলাম। তারপর আপনি বললেন, বাছা আমার, তুমি কিছু মনে করো না। আপনি ওর ডাকনাম ধরে ডাকলেন। না না, কখনো না। এই, আমার মেজাজ বিগড়াবেন না। অনেকক্ষণ ধরে সহ্য করছি। আচ্ছা, সরি স্যার, সরি সরি সরি। forgiven. স্যার, হ্যাঁ? পুরোটা লিখে নিচ্ছি ওয়ার্ড বাই ওয়ার্ড। Okay, quick, 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 quick. শুভ কুইক লেখো, কুইক। লেখো, বাছা আমার, বাছা আমার, তুমি কিছু মনে করো না। বাছা আমার, তুমি কিছু মনে করো না। এ কি? কি স্যার? আরে প নয়, প নয়, প প প খ প। বাছা আমার। বাছা আমার, তুমি কিছু মনে করো না। বাছা আমার, করো না। তারপর আমরা গাইতে শুরু করলাম। গান গাইতে শুরু করলেন আপনারা সবাই। হ্যাঁ, এটা স্বাভাবিক না। আমরা সুন্দর একটা মসজিদে তৈরি করলেন, গান ছাড়া আর কি সম্ভব? না, এ লাইনে ঠিক এগুলো যাবে না। তাহলে এগুলো নিয়ে আমার কিছু করার নেই। পেছনে জানাটা খোলা রয়েছে, ওটাই একমাত্র বিকল্প। প্রথমে একটা গল্প বাঁধলেন, উদ্ভট গল্প। দুটোই ছিল স্বতঃসিদ্ধ, পরেরটা আরো। আপনাদের কথা কেউ বিশ্বাস করে? কেউ না, কেউ না। কারণ কি জানেন? আপনাদের গল্পের প্রতিগন্ধময় আবর্জনায় মনুষ্যত্বের ছিটে ফোটাও নেই। কোনো উষ্ণতা নেই, কোনো রস নেই, কোনো বেদনা নেই, কোনো অনুতাপ নেই। গান ধরুন, গান ধরুন, ঈশ্বরের দোহাই, মিথ্যের জাল ছেড়ে একবার অন্তত মানুষ হয়ে উঠবার চেষ্টা করুন। জানি কটা দেরি হয়ে গেছে, তবুও চেষ্টা করুন মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে। তাহলে হয়তো ওরা আপনাদের ক্ষমা করবে, ভুলে যাবে ঘটনাগুলো। তিনটি যন্ত্রণার্ত হৃদয়, যদিও তারা পুলিশের লোক, তবু তারা গান গাইছে সেই মানুষগুলোর গান যাদের প্রতি তারা চরম অত্যাচার করেছে। সেই গানেই
তাদের আত্মার শান্তি কামনা করুন। সেই সব শহীদদের গান। 1 2 1 2 মুক্তির মন্দির শোভানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির শোভানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর সুপ্রভাতে, কত তরুণ অরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির শোভানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা নদী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা নদী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা ভিন্ন জাতির মুখে জাগালো আশা, মৌলমলির মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির মুখে জাগালো আশা, মৌলমলির মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মাল্য খালি, বিজয় লক্ষ্মী দিবে তাদেরই গলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির